আসসালামু আলাইকুম। দেখি 2-4 জন আসলে আমরা লাইভ শুরু করবো ইনশাল্লাহ। একটু অড টাইমে, কিন্তু বৃহস্পতিবারের লাইভটা আমাদের এরকম সময়ই করতে হবে এবং এরকম ছোট্ট কিছু টপিকস থাকবে যেগুলোতে আসলে আলোচনা করা যায় এবং আমরা একদম মেইন বিষয়বস্তুতে চলে যাব সরাসরি। এবং যেহেতু এটা একটা নির্ধারিত সময়ের লাইভ, এই টাইমের মধ্যে লাইভ শেষ করব। এরপরে আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে চেষ্টা করব ওগুলোর উত্তর দেওয়ার পরবর্তী সময়ে। হয়তো যেহেতু চেম্বার টাইম থাকে, তো আমরা হয়তো 20 মিনিট ইনশাল্লাহ লাইভটা কন্টিনিউ করব। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আর আপনাদের ফ্যামিলির বা বন্ধু বান্ধব বা আদার্স কারো যদি এক্সিমার সমস্যা থাকে তাহলে সেটার ছবি কিন্তু আমাকে পাঠাবেন, এখানে পাঠাইতে ভুল করবেন না, আমি পরামর্শ দিয়ে দিব ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই যারাই জয়েন করছেন চেষ্টা করবেন যে লাইভটা ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করব যে কি ধরনের এক্সিমা হইতে পারে এবং সেগুলার আউটকাম কিরকম, কোনটা কিভাবে আপনি সেভ করবেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই আমরা শুরু করছি। হ্যাঁ, ছবি দিতে হবে। তোফাইল আহমেদ ভাই ছবি দিয়ে দিবেন, যেন আমি দেখে আপনার প্রয়োজনীয় পরামর্শ দিতে পারি ইনশাল্লাহ। হাতের ছবি তো অনায়াসে তোলা যায়, তুলে আমাকে ছবিটা দিয়ে দিবেন যেন আমি আপনাদের প্রয়োজনীয় পরামর্শ দিই। এমনি আমাদের আলোচনার মধ্যে মোটামুটি আলোচনা হয়ে যাবে পুরো ব্যাপারটা। তারপরেও আপনাদের ছবি থাকলে আপনাদের একটা ক্লিয়ারেন্সেরও ব্যাপার থাকবে। আর ওই যে বললাম, সবাই শেয়ার করে দিবেন যেন সবাই এখানে যুক্ত হতে পারে বা দেখতে পারে, বা কি কি করতে হবে না করতে হবে এটা আপনাদের একটু হেল্প হবে বা তাদের একটু হেল্প হবে। তো চলেন শুরু করি। হাতের এক্সিমা তার মানে আমাদের হাতের মধ্যে হবে। আমি একটু আগে একটা পোস্ট করেছি, সেখানে 3টা ছবি দিয়েছিলাম। মোটামুটি 3টা প্যাটার্ন নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো ওই 3টা প্যাটার্নের ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেকেরই এই 3টা সমস্যায় কমনলি আমাদের কাছে আসেন। তো প্রথমে জেনে নিই কাদের এই এক্সিমাগুলা বেশি হয়, হাতের এক্সিমাগুলা কাদের বেশি হচ্ছে। তাহলে হাতের এক্সিমাগুলা কাদের বেশি হয়? যারা যে আমার মায়ের হতে পারে, বোনের হতে পারে। কেন? কারণ বাংলাদেশে বেশিরভাগ মা বোনদেরই ডিটারজেন্ট নিয়ে কাজ করতে হয়, গৃহস্থালী সব কাজ করতে হয়। খুব কম সংখ্যক ফিমেল আছে যারা এই কাজগুলা করে না। তো এই কারণে প্রথম যে প্যাটার্ন, আমি বইয়ের কথা বলবো না, বইয়ে অনেক কথা আছে ওগুলা বলবো একটু, কিন্তু প্রথম যে কাজটা হয় আমাদের গৃহিণীদের বেশি সমস্যা হয়। এছাড়া যেসব ছেলেরা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, বেকারি ফ্যাক্টরিতে কাজ করে, ফুড ফ্যাক্টরিতে কাজ করে, হেয়ারের যে ড্রায়ার বা ড্রেসার এই জিনিসগুলাতে যারা কাজ করে, ডাই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এদের বেশি এই হ্যান্ড এক্সিমাটা হয়। তো কারণ কি? আসলে কারণটাও তো জানতে হবে, না হলে চিকিৎসা হবে না। কারণের মধ্যে কিন্তু চিকিৎসাটা লুকায়িত। তো কারণ কি কি হতে পারে? আপনার হাতকে ইরিটেট করবে এরকম যে কোনোটাই কারণ হয়ে যেতে পারে। তাহলে এই কারণগুলোর মধ্যে কি কি আমি অলরেডি বলে ফেলেছি কাদের হয়। এর মধ্যে যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের হয়, সোপ, ডিটারজেন্ট, তারপরে যে তরকারির যে মশলাপাতি মেখে দিয়ে, হাত দিয়ে মেখে রান্না করতেছে আমাদের মা বোনেরা, তো এগুলা কারণে কিন্তু এই এক্সিমার অ্যাটাকটা হতে পারে। এগুলাকে আমরা ইরিটেন্টস বলি, এই ইরিটেন্টস গুলার কারণে হতে পারে। এছাড়া কিছু উপাদান আছে যেমন নিকেল, ক্রোমিয়াম, কোবাল্ট, গোল্ড। অনেকেরই এই কানে দেখবেন যে এক্সিমা হচ্ছে, নাকে এক্সিমা হচ্ছে গোল্ড পরার কারণে। তো এছাড়া নাভির কাছে এক্সিমা হতে পারে বেল্টের যে মেটাল পার্টটা আছে সেই পার্টটার কারণে। তাহলে এগুলোও এক ধরনের এক্সিমা এবং এগুলা কিন্তু ওই যে এগুলাকে আমরা অ্যালার্জেন বলি। তো এই পার্টস গুলা থেকেও এই এক্সিমা গুলা হতে পারে। এছাড়া পায়ে শু ডার্মাটাইটিস হয়, মানে এই পায়ের সাথে যে ঘষা লেগে ওই শুয়ের উপাদান থেকে এক ধরনের উপাদান থাকে, এই উপাদানগুলোর কারণে পায়ে এক ধরনের এক্সিমা হয়। তো যাই হোক, তো
এক ভাই অলরেডি আমাকে আলোচনা করে দিয়েছে, এইগুলো হচ্ছে আমার বাহ্যিক কারণ। এছাড়া কিছু কারণ আছে যেগুলোকে আমরা অভ্যন্তরীণ কারণ বলি, যেমন একটাকে বলা হয় ইডিওপ্যাথিক। আসলে ইডিওপ্যাথিকের যে ব্যাপারটা, রুমন ভাই সোরিয়াসিস নিয়ে আমাদের লাইভ হবে ইনশাল্লাহ। সোরিয়াসিস নিয়ন্ত্রণ করা যায়, ভালো হয় না, নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণে থাকলেই ধরেন আপনি ভালো সুস্থ। হ্যাঁ, তাসনিম আক্তারকে ওয়ালাইকুম সালাম। গোলাম হাক্কানি ভাই থ্যাংক ইউ। তো এইটা একটা যেটার কোনো কারণ নাই, কারণ ছাড়াই একটা হচ্ছে কজ আছে, এটাকে বলা হয় ইডিওপ্যাথিক কজ, এবং এটা মেডিকেলের ভাষা। এটাকে আমি খাঁটি বাংলা ভাষায় যেটা বলি, কারণ জানি না তাও এক্সিমা হচ্ছে, আমি রান্না বান্না করি না তাও এক্সিমা হচ্ছে, আমি তরকারি মশলা মেশাই না তাও আমার এক্সিমা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কারণ ছাড়া, যে ও কারণই জানে না কেন হচ্ছে। সুস্থ সবল মানুষ, অনেক হাই ক্লাস ফ্যামিলি, তার কোনো কাজ করতে হচ্ছে না, বাট তার হাতে এক্সিমা আছে। তাহলে এই যে ব্যাপারগুলা, এইগুলাকে আমরা বলি ইডিওপ্যাথি। এছাড়া কারো দেহে অতিরিক্ত প্রতিরক্ষা বা কারণেও হতে পারে। এছাড়া কারো আছে সাইকোলজিক্যাল, কিচ্ছু করতেছে না, হাত চুলকাচ্ছে, এমনি বসে আছে হাত চুলকাচ্ছে, আপনার সাথে কথা বলতেছে হাত চুলকাচ্ছে। তাহলে এগুলা কিন্তু সাইকোলজিক্যাল কারণ। এবং দেখা যায় যে এরকম বারবার ইরিটেশনের কারণে ওদের হাতের চামড়া উঠে যাচ্ছে, এক্সিমা হয়ে যাচ্ছে। এবং এই টাইপের রোগীদের ভালো করা কিন্তু খুবই কঠিন একটা কাজ। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যাদের হাত ঘামে। এরকম অসংখ্য সেবাগ্রহীতা বা রোগী আমার কাছে আসে যারা আসলে যাদের হাতটা ঘামে, এবং হাত ঘামার যে ব্যাপারটা, হাত ঘামলেও কিন্তু এই ধরনের হাতের এক্সিমা হতে পারে। এখন অলরেডি অনেকেই প্রশ্ন করে ফেলেছেন, আমি ওইগুলাতেই যাব, ওগুলাই আলোচনা করছি। তো কি কি ধরনের হতে পারে? কারো কারো হাতে একদম ফেটে যায়, হ্যাঁ, একদম ফেটে ব্লাড বের হওয়ার মতো অবস্থা হয়, এটা এক ধরনের এক্সিমা। কারো কারো ছোট ছোট পানির গোটা, একদম ভিতরে পানি থাকে, ওঠে এবং প্রচুর চুলকায়, এটা এক ধরনের এক্সিমা। কারো আবার দেখা যায় খালি চামড়া উঠে, কিচ্ছু নাই, খালি হাত থেকে চামড়া উঠে যাচ্ছে। এটা বেশি হয় যে যাদের হাত বেশি ঘামে, চামড়া পাতলা হয়ে যায়। আর আরেকটা ব্যাপার আছে যে একদম আমি ছবি দিয়েছি, দেখবেন, আজকেই পোস্ট করেছি, এই মাথা ফিঙ্গার টিপ যেটাকে বলা, এই জায়গাগুলা ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে, এক্সেস চুলকাচ্ছে, ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে অনেকের। তাহলে এগুলা কিন্তু বিভিন্ন ধরনের এক্সিমা, এবং এগুলো কিন্তু সোরিয়াসিস না, হাতেও কিন্তু সোরিয়াসিস হতে পারে। তো এটা প্রথমে আমরা এক্সিমা হিসেবে কনসিডার করে নিচ্ছি। তো এই যে ব্যাপারগুলা, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানেই আপনার চিকিৎসা নিহত আছে। আপনি যদি নিয়মটা জানেন, তাহলে কেবলমাত্র আপনি এটাকে জানতে পারবেন যে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জিনিসটা শেখানোর জন্য এই লাইভটা, আজকে ছোট্ট লাইভ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন নিব, আমি একটু আলোচনা করে ফেলার পরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। রাঙ্গা স্যার, আমার আপুর হাতে গামচির মতো লাল লাল হয়ে, হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে ছোট ছোট গামচির মতো হবে, ছোট ছোট দানার মতো হবে, যার মধ্যে পানি থাকবে, প্রচন্ড চুলকাবে, এগুলো হচ্ছে এক্সিমা। শওকত রিয়াদ, সিবরিক ডার্মাটাইটিস এর সমাধান জানতে চাই। এটা খুশকি বিষয়ে আমার লাইভ আছে, খুশকি বিষয়ে ছোট ছোট ভিডিও আপলোড করা আছে, ওইখানে আপনি দেখে নিতে পারেন। আমি এখানে লিংক দেই না, আপনি ওই ভিডিও সেকশনে যেয়ে আমার পেজে ওখানে পেয়ে যাবেন। তারপরে ক্লিয়ার না হলে খুশকি নিয়ে আরো অনেক ভিডিও আসবে, কারণ এগুলো অনেক লং টাইমের সমস্যা, এগুলা আসতেই থাকবে। আসুন এখন আমরা জেনে নিই যে আসলে এর চিকিৎসা কি। যে এই যে এক্সিমা হচ্ছে, বছরের পর বছর ওষুধ লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না, তাহলে কাহিনী কি? এটা কি আসলে ভালো হবে না? হ্যাঁ, এটা ভালো হবে। তো এটা ভালো হবে, তাহলে আপনাকে নিয়মটা জানতে হবে যে আসলে কিভাবে ভালো হবে। তা আমি ম্যানেজমেন্টটাকে 3টা পোর্শনে ভাগ করি। একটা হচ্ছে শুধু নিয়ম জানা এবং সেগুলো মেনে চলা, যেটা এই চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এবং আপনি নিয়ম না মানলে এটা 100 বছর চিকিৎসা করলেও ভালো হবে না। তাহলে নিয়ম জানাটা খুব গুরুত্বপূর্ণ। আর 2 নাম্বার কথা হচ্ছে আমরা ক্রিম দিই। তো ক্রিম এক একজন এক একভাবে দেয়, কেউ স্টেরয়েড দেয়, কেউ অন্য পদ্ধতিতে চিকিৎসা করে। তাহলে ক্রিমটাও খুব কমনলি আমাদের ফার্মেসিওয়ালারাই দিয়ে দেয় এগুলাতে, এবং এটা লং টাইম ব্যবহার করতে করতে ওই ক্রিমগুলা কাজ করে না, এবং আলটিমেটলি দেখা যায় যে আপনাদের লং টার্মে আপনাদের উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে। আর আরেকটা হচ্ছে মুখে খাওয়া ওষুধ দেওয়া হয়। তো মুখে খাওয়া ওষুধেও স্টেরয়েড দেওয়া হয়। আবার চুলকানির জন্য যে কোনো চুলকানি, অ্যালাট্রল তো আপনারা কমনলি নাম জানেন, তো এই ওষুধগুলাও দেওয়া হয় এবং মানুষজন এগুলা খায়। তো
খেয়ে চুলকানি কমানোর থেকে জিনিসটাকে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আর একটা পদ্ধতি আছে ফটোথেরাপি দেয়া, এগুলাও সবার না, কিছু কিছু স্পেসিফিক ব্যক্তিবর্গের জন্য কাজ করে। তো তো এই জন্য আমাদের হচ্ছে সবার জন্য ফটোথেরাপিটা আসলে না। আর যেই জিনিসটা জানা ফরজ সেটা নিয়ে আমাদের আলোচনা হবে এখন, সেটা হচ্ছে যে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আমরা ওই জেনারেল ম্যানেজমেন্টটা শিখবো, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোফায়েল আহমেদ ভাই, ওয়ালাইকুম সালাম। হাতে গুটি গুটি ফুসকির মতো ওঠে, আমি অলরেডি এটা বলেছি, এবং প্রতিকার নিয়েই আলোচনা হবে। ওষুধ আমরা ক্রিম লাগাই, মুখে খাওয়া ওষুধ দিই, আর চুলকানির জন্য অ্যালাট্রল বা ফেক্সো যে কোনোটা খাইলেই হয়। হকানি ভাই ধন্যবাদ। শৌকত রিয়াদ ভাই, অলরেডি আমি আপনার কথা বলেছি। ছুলি জাহাঙ্গীর মির্জা, গায়ে অনেক ছুলি, 10 বছর হয়ে গেছে। আসলে আজকে আমাদের কেটোরাল খাইছি অনেকদিন যাবত, আর ছুলি কিওর ছুলি গার্ড নামক অনেক ক্রিম ব্যবহার করেছি, কিন্তু কোনো উপকার পাইনি। আসলে আপনি এভাবে তো ব্যবহার করা যাবে না, আপনাকে স্পেসিফিক একজন স্কিন স্পেশালিস্টের সহচর্য থেকে চিকিৎসা নিতে হবে। ছুলি 10 বছর ভালো করতে পারছেন না, তাহলে অন্য রোগ হলে কি হবে? হ্যাঁ মির্জা ভাই, আর দীর্ঘদিন কিন্তু কিটোরাল খেলে সেক্সের সমস্যা হবে, প্লাস আপনার হচ্ছে লিভার কিডনি চেক করতে হবে। এটা কিন্তু মাথায় রেখে ওষুধ খাবেন, আন্দাজে আন্দাজে বছরের পর বছর ওষুধ খাওয়া যাবে না। 10 বছর হয়ে যাচ্ছে ওষুধ যদি এভাবে খান, তাহলে কিন্তু সর্বনাশ হতে সময় লাগবে না। হ্যাঁ, একজন স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে ওষুধ খাবেন, আশা করি এটা আপনার ছুলি ভালো হয়ে যায়। 1-1.5 মাস সময় লাগে। ছুলি কখনোই দীর্ঘমেয়াদী অসুখ না, আর দীর্ঘমেয়াদী অসুখ হলে আপনার ইমিউনিটি চেক করতে হবে। সবুজ মিয়া ভাই, হাতের চামড়া উঠে করণীয় কি? করণীয় অলরেডি আমি বলেছি, ক্রিম লাগাইতে দিই, মুখে খাওয়া ওষুধ দিই, কিন্তু প্রতিকারটা আমরা আলোচনা করব একটু পরেই। রাঙা সাহেব একটা বলেছি। আরিফ ভাই, ভাই আপনি দিন দিন কি উঠে, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম সোহেল রানা ভাই। খাইয়া আসসালাম আলাইকুম, এটা কেমন কথা হয়ে গেল না? খাইয়া আসসালাম আলাইকুম, এটা আবার কি? আচ্ছা, যাই হোক। তার শামীম ভাই, স্যার আমার বডি খুব চুলকায়, কি করব জানাবেন। চুলকানি হলে চুলকানির ওষুধ খেতে হবে। সেটা অ্যালাট্রল হইতে পারে, ফেক্সো হইতে পারে, বিল্টিন হইতে পারে, যে কোনোটা, যেটা খেয়ে আপনার শান্তি হবে। আর না কমলে পরবর্তীতে স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নেবেন। আব্দুল করিম সাহেব, স্যার আমার হাত পেটে যায় আপনার ফার্স্ট পিকচারের মতো। জি, আমি এটাই বলতে চাচ্ছি, এগুলা নিয়েই তো আলোচনা করবো। এই জন্য আপনাদেরকে আগেই আমি হচ্ছে ছবিও দিয়ে দিয়েছি, যেন আপনারা প্রশ্ন করার জন্য একটা মানে বুঝতে পারেন যে আসলে কোন সমস্যাটা আপনার এক্সিমা, এটার আসলে চিকিৎসা কেমন নিতে হবে কিনা। খাদিজা, স্যার এর জন্য কি করতে হবে? অনেক ডাক্তার দেখাইছি, কিছুতেই কমছে না। জি, এটা হচ্ছে আপনি নিয়ম না মানলে 100 বছর চিকিৎসা নিলেও কিন্তু রোগটা ভালো হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অবশ্যই নিয়মটা মানতে হবে। এবং আমি নিয়মটা বলবো, আমি নিয়মটা এই জন্য বলছি না যে লাইভ শেষ করার মুহূর্তে আমি নিয়মটা বলবো। পা পেটে গেলে করণীয় কি করব, কি করা উচিত? পা শীতে হাত ফাটলে সেটার যত্ন নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, একটু দেখে নেবেন। আর আমি পায়ের যে পা ফাটার যে ব্যাপার, এটা একটা বিশদ আলোচনা, এবং এটা নিয়েও একটা লাইভ করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো সামনে বৃহস্পতিবার এরকম সময় আপনাদের সাথে আলোচনা করতে। রাফি উদ্দিন, পায়ের তালু ঘামে এবং দুর্গন্ধ, কি মেডিসিন খাবো? সবসময় আমি অনেকেরই দেখেছি যে খুব শর্টকাটে আপনারা চিকিৎসাটা চেয়ে বসেন। চিকিৎসা আসলে কিন্তু অনেক সাধনার একটা বিষয়। হ্যাঁ, আন্দাজে আন্দাজে মেডিসিন খাবেন না। আপনি রাফি ভাই, আপনি হচ্ছে থাইরয়েডটা চেক করবেন, যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে মেডিসিনের ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন। এমনি এমনি ওষুধ খাবেন না, এতে সর্বনাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রাশেদ, থ্যাংক ইউ সো মাচ ভাই এতগুলো লাভ দেওয়ার জন্য। এম এ মনসুর, স্যার আমার শরীরে টান দিলে শরীর লাল হয়ে, এটা সবারই হয়, এটা সবারই শরীরে একটু টান আঁচড় দিলে তো লাল হবেই, এটাই স্বাভাবিক। আমার মায়ের হাত পায়ে এক্সিমা, কয়েক বছর যাবত খুব চুলকায়, চামড়া উঠে যায়, ধকধকে হয়ে যায়, কখনো কখনো হাত পা ফুলে যায়, অনেক ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে, অ্যালসেট। আচ্ছা, আপনি মেসেজটা কমেন্টটাও করেছিলেন এটাই সেম। তো আমি বলবো কি করতে হবে আপনার মায়ের জন্য। যদি আপনার মায়ের উপকার করতে পারি তাহলে অনেক দোয়া পাবো ইনশাল্লাহ।
শামীম সাহেব বলেছেন সেট্রিজিন খাই, ফ্লুকোনাজল খাই, তবু উপকার পাচ্ছি না। হ্যাঁ, মানে আমার মুখে আবার কোনো কথা আটকায় না, উল্টাপাল্টা কথা বেশি বলে অভ্যস্ত। হ্যাঁ, আন্দাজে আন্দাজে সেট্রিজিন আর ফ্লুকোনাজল কেন খান? এটা কি ছত্রাক নাকি যে আপনি ফ্লুকোনাজল খান? এই জন্য তো সমস্যা আপনাদের কারণেই হচ্ছে এখন মানুষের, আর রোগগুলা ভালো হচ্ছে না, ছত্রাক ঘটিত যে রোগগুলা। হ্যাঁ, এগুলা আন্দাজে ওষুধ খাওয়া যাবে না, অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ নেবেন আর চিকিৎসকের চিকিৎসা নেবেন। পরামর্শ তো আমি প্রতি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সচেতন হন। আপনাদের দরকার সচেতন হওয়া। বর্তমানে ওষুধের উল্টাপাল্টা ব্যবহারের কারণে অনেক রোগী এখন ভালো হতে চাচ্ছে না, শুধুমাত্র এই আপনাদের উল্টাপাল্টা আকাম করার কারণে। দোকান হয়ে গেছে ফার্মেসি, কোনো নিয়ম নীতি নাই। গেলেই পাশের উপর একটা ইনজেকশন মারে চুলকানির জন্য, আর যা ইচ্ছা মুখে খাওয়ার দিয়ে দেয়। হ্যাঁ, কিডনি লিভার নষ্ট করে তারপর আমাদের কাছে আসে। এর আগে আসে না, প্রথমে আসে না। যখন কিডনি লিভার যাচ্ছে, মুখ এইরকম চাঁদের মতো ফুলে গেছে, ঘাড় এইরকম বড় হয়ে গেছে, তখন দৌড়ায় আসে যে স্যার আমি তো মরে গেলাম, আমার বাঁচান। হ্যাঁ, আগে আসবে না, প্রথমে আসবে না, প্রথমে আসলে তো খরচ হয়ে যায়। তো কোথাও না যেতে পারলে ফার্মেসির পরামর্শ না খেয়ে অবশ্যই আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে 5 টাকার টিকিটে দেখাই নেবেন। ভিড় থাকে আমি জানি, আর তারপরেও এত খারাপ ওষুধ দিবে না অ্যাটলিস্ট, যেটা আপনার ক্ষতি করে ফেলবে। তো আসেন জেনারেল প্রোটেকশন নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা লাইভটা ক্লোজ করব। পরবর্তী সময়ে যারা প্রশ্ন করবেন তাদের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব, কমেন্টের মাধ্যমে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে আসেন আগে আমরা জেনে নিই আমাদের দেশে কমন সমস্যা কোনটা। আমাদের দেশে কমন সমস্যা মা বোনদের হাতে পায়ে এক্সিমা হচ্ছে। তাহলে কেন হচ্ছে? কারণ তারা ডিটারজেন্ট দিয়ে ফ্লোর মুছে, তারা সাবান ব্যবহার করে, তারা এক ধরনের ওই যে বল সাবান আছে, কাপড় ধোয়া বল সাবান, এগুলা ব্যবহার করে। এগুলো তো অনেক হার্শ, অনেক শক, মানে কি বলবো এটাকে, যেগুলো হাতের এক্সিমা করে। আর কিছুদিন আগে করোনার কারণেও প্রচুর হ্যান্ড এক্সিমা হয়েছে, সেটা হ্যান্ড ওয়াশ ব্যবহারের কারণে। তাহলে এই ক্ষেত্রে আমার পরামর্শ কি? এক্ষেত্রে আমার পরামর্শ বড় বড় সুপার শপ গুলাতে কিচেন গ্লাভস পাওয়া যায় 250 টাকা থেকে 300 টাকা দাম। তো এই যে কিচেন গ্লাভস আছে, এই কিচেন গ্লাভসটা এইরকম লম্বা, এতটুক বড় কিচেন গ্লাভস পুরাটা। আর প্রতিদিন একটা করে গ্লাভস কিনতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, যেটা আসলে অনেক ফ্যামিলির জন্যই ইম্পসিবল। বাট 250 থেকে 300 টাকার মধ্যে একটা কিচেন গ্লাভস যদি কিনে নিতে পারেন, মোটামুটি এটা 2-3 বছরেও ছিঁড়বে না। তাহলে এই কিচেন গ্লাভস হতে পারে হাতের এক্সিমা থেকে বাঁচার একটা মেইন ওষুধ। অর্থাৎ কেউ যদি কিচেন গ্লাভস ব্যবহার করে, একবার রোগটা ভালো হয়ে যাওয়ার পরে তার সংস্পর্শে যদি, তার হাতের সংস্পর্শে যদি ডিটারজেন্ট, সাবান, হ্যান্ড ওয়াশ এগুলো না আসে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এই রোগটা ভালো হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এটাই খুবই গুরুত্বপূর্ণ এবং একমাত্র প্রধান সমাধান, যাই বলেন না কেন, এটাই প্রধান সমাধান যদি গ্লাভসে রিয়াকশন না হয়। তাহলে যাদেরই হাত পায়ে এক্সিমা হচ্ছে বা এরকম সমস্যা আছে, তারা ক্রিম ব্যবহার করে হচ্ছে না, ওষুধ খেয়ে হচ্ছে না, কারণটা একটাই, কারণ এই জিনিসটা যতবার আপনার লাগবে, সেটা যদি 20 বছর পরে হয়, ধরেন আপনার হ্যান্ড ওয়াশে হাতে রিয়াকশন হয়, এক্সিমা হয়, এই এক্সিমা এই হ্যান্ড ওয়াশ যদি 20 বছর ব্যবহার না করেন, 21তম বছরে যে ব্যবহার করেন, আবার কিন্তু রিয়াকশন হবে। সো আপনি অসুখটা ভালো করে ফেললেন, কিন্তু আবার ধরলেন, তাহলে আবার হচ্ছে। তাহলে এই জন্য আপনাকে কিন্তু এটা মানতে হবে, এটা মাস্ট, ফরজ। সেটা অসুখটা ভালো হয়ে যাওয়ার পরেই আপনি একটা গ্লাভস ব্যবহার করে দৈনন্দিন কাজ করতেছেন। কারণ আমাদের দেশে এরকম সুযোগ নাই যে মা বোনেরা গৃহস্থালির কাজ করবে না, এরকম সুযোগ খুবই কম। 1 লক্ষে একটা ফিমেলেরও হবে না ভাগ্যে এরকম যে তার কাজ করা লাগে না। তাহলে এই কাজ কিন্তু করতেই হবে, থালা বাসন ধুইতে হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিটারজেন্ট জাতীয়, যেগুলা থেকে হাতের এক্সিমা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে প্রধান সমাধানটা আপনার হাতের গ্লাভস ব্যবহার করা। সেটা কিচেন গ্লাভস হলে ভালো হয়, কস্ট ইফেক্টিভ হয়, কারণ খরচটাও একটা এখানে ইস্যু। 2 নম্বর কথা সাবান ব্যবহার না করলে বাথরুম থেকে এসে কি ব্যবহার করবেন, বা খাবার দাবার খেয়ে আপনি হাত ধোয়ার কাজে কি ব্যবহার করবেন? হাতে তো গন্ধ হয়ে যাবে, তরকারির গন্ধ থাকবে বা আদার্স কিছু থাকবে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, সেক্ষেত্রে আপনি মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে পারবেন, যে সাবানের পরিবর্তে মেডিকেটেড শ্যাম্পু। কারণ মেডিকেটেড শ্যাম্পুটাই এরকম হার্শ কোনো উপাদান থাকে না যেটা থেকে এক্সিমা হতে পারে।
তাহলে এক্ষেত্রে পরামর্শ থাকবে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করার জন্য। এবং আপনি হাত ধোয়ার প্রত্যেকবার হাত ধোয়ার ক্ষেত্রেই কিন্তু আপনাকে মেডিকেটেড শ্যাম্পুটাই ব্যবহার করা বেটার হবে। তাহলে দুইটা পসিবল সলিউশন দিলাম। এক নাম্বার হচ্ছে আপনাকে গ্লাভস ব্যবহার করতে হবে এবং গ্লাভসটা ব্যবহারটা এখানে ম্যান্ডেটরি। দুই নাম্বার কথা মানে আপনি যখনই গৃহস্থালীর কাজগুলা করবেন, সেটা ডিটারজেন্ট হোক যা যা হোক, এগুলা কাজ করতে গেলে আপনাকে গ্লাভস পরে করতে হবে যদি আপনার এই সমস্যাটা থাকে। আর দুই নাম্বার বললাম, সাবানের পরিবর্তে হ্যান্ড ওয়াশের পরিবর্তে আপনি শ্যাম্পু ব্যবহার করবেন, সেটা মেডিকেটেড হলে ভালো হয়। যদি আপনার আর্থিক কষ্ট হয় তাহলে দেশি মেডিকেটেড শ্যাম্পু, আর যদি আর্থিক কষ্ট না থাকে তাহলে বিদেশি মেডিকেটেড শ্যাম্পু, যেটা আপনার জন্য সুবিধা হয়। সব এক্সিমাই ভালো হয়। মনসুর সাহেব, এক্সিমা আপনি তো তাহলে লাইভে কি শুনলেন এতক্ষণ ধরে? তাহলে এটা দুই নাম্বার কথা বললাম। তিন নাম্বার কথা হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার। এখন বাজারে 1000 থেকে 5000 টাকা দামের পর্যন্ত ময়েশ্চারাইজার আছে। এখন আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। আবার 100 টাকার ময়েশ্চারাইজারও কিন্তু আছে, যেমন নারকেল তেল, সবচেয়ে সস্তা ময়েশ্চারাইজার। যদি সেটা থেকে একটু ভালো হয় তাহলে অলিভ অয়েল, অলিভ অয়েল থেকে আর একটু ভালো হয় অলিভ অয়েল বা গ্লিসারিন, তার থেকে ভালো হয় যেগুলো বাইরের কোম্পানি ইম্পোর্ট করতেছে ময়েশ্চারাইজার গুলা, যেগুলো ওষুধি ময়েশ্চারাইজার। তাহলে এই জিনিসটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তাহলে প্রথমটা মুখস্থ করে ফেলবেন, একটা কিচেন গ্লাভস ব্যবহার করা। 2 নাম্বার কথা হচ্ছে অবশ্যই সাবান বা হ্যান্ড ওয়াশের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করবেন। 3 নাম্বার কথা বললাম ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। তাহলে এই তিনটা হচ্ছে একদম বেসিক লাইন যদি আপনার এক্সিমাটাকে বডি থেকে পুরোপুরি বের করে দিতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে। আর চিকিৎসার ব্যাপারটা আমি বলেছি, ক্রিম ব্যবহার করা হয়, ওষুধ খাওয়ানো হয়, চুলকানির জন্য অ্যালাট্রোল, অ্যালসেট, ফেক্সো, বিল্টিন, বিলামিন, বিভিন্ন রকমের ওষুধ আছে, যে কোনোটা খেতে পারেন। কিন্তু প্রথমে রোগটাকে ভালো করে নিতে হবে। ভালো করবেন কার কাছে? স্কিন স্পেশালিস্ট দেখিয়ে। এটা ভালো হয়ে গেলে এইটা যেন আর ফিউচারে কোনোদিন ফেরত না আসে, সেই জন্য পরবর্তী যে ধাপগুলা বললাম এগুলা ফলো করতে হবে। এবং ডেফিনেটলি এই প্রত্যেকটা পয়েন্টই আপনার রুগীকে সুস্থ রাখার জন্য, দীর্ঘদিন ভালো রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্লাডের অ্যালার্জি বা আদার্স কোনো অ্যালার্জির সাথে এই এক্সিমার অ্যালার্জির কোনো সম্পর্ক নেই। এক্সিমার অ্যালার্জির সম্পর্ক হচ্ছে আপনি যেখান থেকে, যে সোর্স থেকে আপনার এটা হচ্ছে সেটার সাথে। সেটা মেটাল হতে পারে, সেটা সাবান হতে পারে, সেটা ডিটারজেন্ট হতে পারে, সেটা ভিমবার হতে পারে, সেটা হচ্ছে ফ্লোর ক্লিনিং এজেন্ট হতে পারে। কারণ অনেকেই ফ্লোর মোছার জন্য ফেনল বা আদার্স কিছু উপাদান পানির সাথে মিক্স করে ব্যবহার করে। তাহলে এই যে কোনো জিনিস থেকে কিন্তু জিনিসটা হতে পারে। তো আপনাকে কিন্তু ওই ক্ষেত্রেই মেইন মেজারমেন্টটা নিতে হবে, সেটা কি? কিচেন গ্লাভস ব্যবহার করা। এবং কিচেন গ্লাভসটা প্রতিবার ব্যবহারের পর এটা ভালো করে ওয়াশ করে রেখে দিলে এটা 2-3 বছর, আরো কারো কারো ক্ষেত্রে আরো লং টাইম ব্যবহার করতে পারবে। তো আপনার এই যে সারা জীবন এই চুলকানির ওষুধ খাওয়ার থেকে 400-500 টাকা বা 800-1000 টাকার মধ্যে আপনি এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে আপনি যদি নিয়মগুলো পালন করতে পারেন, তাহলে এই রোগটা আপনার কখনো হবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক না চায়। তাহলে এক্সিমা ভালো করা কিন্তু খুব সহজ, যদি নিয়ম মানেন। নিয়ম না মানলে আপনি 100 বছর এক্সিমার চিকিৎসা করলেও 101তম বছরে যে আবার হবে, আপনি যদি নিয়ম না মানেন। মানে আপনার হ্যান্ড ওয়াশ ব্যবহার করেন, ডিটারজেন্ট ব্যবহার করেন। অনেক ছোট বাবুদেরও হয়ে যাচ্ছে, কারণ ওরা কিছু একটু করে এসে হ্যান্ড ওয়াশ, করোনার সময় অভ্যাস হয়েছে, হ্যান্ড ওয়াশ একটু পাম্প করে নিয়েই করা শুরু করলো। তাহলে এই ব্যাপারগুলা কিন্তু দরকার। রুবেল সাহেব, সালাউদ্দিন রুবেল ভাই, আমি আসলে নাম্বার শেয়ার করি না। আমার পেজে অনেকগুলা নাম্বার পেয়ে যাবেন, যাদের সাথে কথা বললে আপনি হচ্ছে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কারণ ব্যক্তিগত লাইভ থাকে না নাম্বার শেয়ার করলে, এই আর কি, এটাই ভেজাল। পুরাতন, হ্যাঁ মনসুর সাহেব বলেছি। কামাল হোসেন, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ দিয়েছেন। জুয়েল কাজী, হাতের আঙ্গুলের পাকে চুলকানি, পানি বের হয়, অলরেডি বলে ফেলেছি। পুরো লাইভটা যদি শুনে নেন আশা করি যে আপনার উত্তরটা পেয়ে যাবেন। আর আমরা লাইভটা শেষ করে ফেলবো। এবং আপনাদের হাতের ছবি কিন্তু পাই নাই, হ্যাঁ আপনারা কিন্তু হাতের ছবি দেন না। আতিফ আবরার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার অ্যালার্জি, হাত আর পা চুলকায়, সকালে উঠে উজু করলে বা হাত মুখ ধুলে বেশি চুলকায়। তাহলে আপনার হাফিজ সাহেব, আপনার হচ্ছে পানিতে অ্যালার্জি হওয়ার চান্স বেশি। আপনি পানি ব্যবহারের আগে অলিভ অয়েল অথবা শ্যাম্পু ব্যবহার করে নেবেন হাতে, মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করে তারপর উজু করবেন। অথবা গোসলের আগে
পুরা শরীরে অলিভ অয়েল মেখে তারপর গোসল করবেন। এটা আপনার সম্ভাব্য সমাধান। এরপরে না কমলে আপনাকে স্কিন স্পেশালিস্ট দেখাইতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে উনি চিকিৎসা দিবেন। তবে পানির অ্যালার্জি ভালো হতে চায় না, খুব টাফ, কারণ পানি ছাড়া থাকবে এরকম কন্ডিশন হওয়া খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তবে আমরা ইয়ের অ্যালার্জি নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ। মোটামুটি এরকম আমার ইচ্ছা আছে, প্রতি সপ্তাহে এখন 2 বার করে আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হয়ে আমারও ভালো লাগে আপনাদের পরামর্শ দিতে, কারণ বেশিরভাগ মানুষ উল্টাপাল্টা চিকিৎসা নেয়। তো উল্টাপাল্টা চিকিৎসা নিয়ে লিভার কিডনি খারাপ করে মুখটা এরকম চাঁদের মতো ফুলায় আমাদের কাছে যেন না আসে, সেই জন্য এই ব্যাপারটা। হ্যাঁ, আমার মা একজন ডাক্তারের মা, আমার মাও মাঝখানে আমারকে না জানিয়ে স্টেরয়েড ওষুধ খাচ্ছিল। বেটে না কি জানি একটা ওষুধ আছে, আমি নামই জানি না, উনি ওটা খাচ্ছিল। হ্যাঁ, তো এই শুধু হাতের এক্সিমার জন্য, অথচ ওনার এই হাতের এক্সিমা হওয়ার অসংখ্য কারণ আছে। পরবর্তীতে আমি এটা বুঝতে পেরে এটা অফ করা হয়েছে। তো এই ব্যাপারগুলো আমাদের জন্য একদম খুবই অহরহ ঘটতেছে, এবং বর্তমানে হাসপাতালগুলোতে গেলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ রুগী। এই রুগীগুলা কিন্তু এমনি এমনি হয় না, এই উল্টাপাল্টা ওষুধের কারণে কিন্তু সবচেয়ে বেশি রুগী হয়। সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এখন এই জিনিসগুলোর জন্য, যে হাতের এক্সিমার জন্য আপনি গেলেন, আপনাকে একটা ইনজেকশন মাইরে দিল হাতে বা পাছাই দিয়ে, এক গাদা টাকাও নিয়ে নিল, আবার ইনজেকশনটা দিয়ে আপনার লিভার কিডনি, বয়স্ক মানুষ হলে হাতের যে এই যে মাথাগুলো আছে হাড়ের, এই মাথাগুলাকে দুর্বল করে দিচ্ছে। তো এই জন্যই আমি চাই যে আপনারা সচেতন হবেন এবং চেষ্টা করবেন যে এই প্রত্যেকটা লাইভে যে পরামর্শগুলো দিই এগুলো একটু করে মেনে চলা। আশেপাশে মানুষজন উল্টাপাল্টা করলে তাদেরকে একটু পরামর্শ দেওয়া। হ্যাঁ, একজন হাত চুলকাচ্ছে আপনার সামনে বসে, আপনি একটু পরামর্শ দিলেন যে বাবার এই কাজগুলো না করে একটা গ্লাভস ব্যবহার করলে তোমার এই সমস্যাটা ভালো হয়ে যেতে পারে। তো এই যে পরামর্শগুলা যেন আপনারা দিতে পারেন, সেই জন্যই এই লাইভ প্রোগ্রামগুলা। হ্যাঁ, লাইভ প্রোগ্রামগুলা আশা করব আপনাদের খুব কাজে লাগবে। আর পায়ের এক্সিমা নিয়ে আমরা আলোচনা করব আবার, আশা করি সেই সময় আপনারা থাকবেন, এবং আমি অবশ্যই পোস্ট করেই আপনাদের চেষ্টা করব যে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন করার জন্য। আর কিছু কিছু মানুষ আছে ফেসবুকে হচ্ছে প্রথম কমেন্ট করেই চিকিৎসা চেয়ে বসে। আসলে চিকিৎসা সাধনার ব্যাপার, এটা হচ্ছে একদম এতটাই ইজি না যতটা ইজি মনে করে মানুষজন, তাইলে কারো কোনো রোগ থাকতো না। তো যারা যত শর্টকাট খুঁজে তাদের সমস্যা তত বেশি হয়, তাদেরই লিভার কিডনিতে সমস্যা হয়। এবং এই শর্টকাট খোঁজা মানুষগুলা কিন্তু আর কেউ না, আমার আপনার বাবা মা ভাই বোন, এরাই। এবং এরা শুধু এটা করতেছে কেন? কারণ এরা সঠিক ইনফরমেশনটা পাচ্ছে না বা জানতে পারছে না যে কোথায় গেলে এটার চিকিৎসা হবে। তারা মনে করতেছে এইখানেই হচ্ছে এটার চিকিৎসা হয়ে যায়। আমিনুল ইসলাম ভাই, জি, অনলাইনে চিকিৎসার আমার একটা কার্ড আছে, দেখবেন পেজে, ওই কার্ডে আপনি যোগাযোগ করবেন, ওখানে 2টা নাম্বার দেওয়া আছে আমার অ্যাসিস্ট্যান্টের, উনি ফোনটা পিক করবে, আপনারা উনাকে ফোন দিলেই হবে, উনি পিক করে আপনার ডিটেলস দিয়ে দিবে যে কখন কিভাবে কি করা হয়। সালাউদ্দিন রুবেল ভাই, হ্যাঁ ভাই, রোগ তো ওই যে বললাম যে আপনি যদি নিয়ম না মানেন তাহলে 100 বছরের রোগটা ভালো হবে না। এক্সিমা জিনিসটা এরকম, এক্সিমা তখনই ভালো হবে যখন আপনি নিয়মটা মানবেন। এবং নিয়মটা আমি সুন্দর করে কয়েকটা নিয়ম, মাত্র 3টা নিয়ম 4-5 বার করে বলেছি, এবং আশা করব এই নিয়মটা আপনারা ভালোভাবে মেনে চলবেন। মেনে চললে আশা করি এই সমস্যা থেকে আপনাদের নিস্তার মিলবে ইনশাআল্লাহ। আর সুমন সরকার, ওয়ালাইকুম সালাম ভাই, আমার বয়স 25 বছর, চুল উঠতেছে। চুল উঠা নিয়ে মোটামুটি 8-10টা ভিডিও আমার পেজে দেয়া আছে, চেষ্টা করবেন হচ্ছে এই দেখে নেওয়ার, এবং সেগুলা দেখলে আশা করি প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবেন। এবং পরবর্তী সময়ে আমরা সামনে তো আমাদের রবিবারে একটা লাইভ আছে, এবং এটা লং টাইম লাইভ হবে, এবং আপনাদের সাথে অনেক আলোচনা হবে ইনশাল্লাহ। এবং সেই লাইভে আমরা ফেসের যত সমস্যা সবগুলাই একটু একটু করে টাচ করব, যেমন মেয়েদের অবাঞ্ছিত লোম, তারপর মেস্তা, তারপর চোখের নিচে কালো দাগ, ব্রণ, ছেলেদের ক্ষেত্রে মুখে খুশকি, ব্রণ, এই বিভিন্ন মুখ রিলেটেড যে রোগগুলা হয় কমনলি, দূরের রোগ না, খুব সহজে যে রোগগুলা আমরা দেখি সেই রোগগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মুখের এই জায়গাগুলা বাচ্চাদের সাদা সাদা হয়ে যাওয়া, এগুলো বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর রবিবারের লাইভটা হবে রাত 10টায় ইনশাল্লাহ, আশা করি সবাই সাথে থাকবেন।
আর যাদের এরপরেও কোশ্চেন থেকে যাবে তারা শেয়ারের পরে হোক যে কোনো সময় হোক সেই সময় প্রশ্নগুলো করে রাখবেন। আমি যখন সময় পাবো ইনশাল্লাহ ঢুকে আবার জবাব দেওয়ার চেষ্টা করব। আর আগামীকাল তো শুক্রবার ঢাকায় দেখা হচ্ছে। যারা পিআরপি প্লাস বিভিন্ন প্রসিডিউর করেন আমার ঢাকা চেম্বারে, তারা চেষ্টা করবেন সকাল সকাল আসার, 9টা থেকে ইনশাল্লাহ 12টার মধ্যে তাদের প্রসিডিউর গুলা করে দিব, যেন আপনারা আবার ব্যাক করে আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে আজকের মতো আমরা এখানে বিদায় নিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।